বাংলাদেশের সব পরিবর্তন বা সংস্কার আইনের মাধ্যমেই হয়েছে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। সোমবার ঢাকা মহানগর আদালতে পারিবারিক আদালত কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। আইন উপদেষ্টা জানান, সংস্কার ভাবনা আরও বাস্তবতার আলোকে হওয়া প্রয়োজন। অন্তর্বর্তী সরকার খুব বেশি করতে পারেনি তিনি বলেন, তবে আশা করি নতুন সরকারও এসব উদ্যোগ অব্যাহত রাখবে, তা না হলে উদ্যোগগুলো ম্লান হয়ে যাবে। উপদেষ্টা আরও বলেন, অতিরিক্ত সংস্কার করতে গিয়ে রাষ্ট্র কাঠামো দুর্বল করা যাবে না। যে কোনো প্রক্রিয়ায় বাস্তবায়ন করতে গেলে তা ক্রমান্বয়ে এগিয়ে নিতে হয়। আইন মন্ত্রণালয়ের সংস্কারের ধারাবাহিকতার বিষয়ে আসিফ নজরুল বলেন, এ পর্যন্ত ২১টি জায়গায় সংস্কার করা হয়েছে, তবে আইনজীবী সহ সংশ্লিষ্টরা এ প্রক্রিয়ায় যুক্ত না হলে এবং ধারাবাহিকতা বজায় না থাকলে সেগুলো টিকবে না। আমাদের সমস্ত চিন্তা হচ্ছে সংবিধানে তো পরিবর্তন হয়নি, তাহলে কোনো সংস্কার হয়নি। ভাই, বহু সংস্কার হয়েছে, লক্ষ্য করতে হবে আমাদের সংস্কার নিয়ে এখানে কোনো ভুল ত্রুটি আছে নাকি সেটা আলোচনা করতে হবে। পরবর্তী সরকারের কাছে আমাদের অনুরোধ থাকলো, আমাদের যে ইনিশিয়েটিভগুলো আছে, নতুন ইনিশিয়েটিভ নেন আমাদেরগুলাকে অন্তত অব্যাহত রেখেন। আমরা আশা করি এগুলির মাধ্যমে কিছুটা হলেও আমরা এগোতে পারবো। জুলাই আন্দোলনে রাজধানীর রামপুরায় ২৮ হত্যা মামলায় পরবর্তী শুনানি আগামী ৪ ডিসেম্বর। সোমবার শুনানি শেষে এই আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেল। এর আগে সকালে কড়া নিরাপত্তার মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নেওয়া হয় এই মামলার আসামি বিজিবির কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ানুল ইসলাম ও মেজর রাফাতকে। গত ৫ নভেম্বর প্রসিকিউশনের আবেদনের পর আজকের দিনে শুনানির তারিখ দেয়া হয়। মানবতাবিরোধী অপরাধের এই মামলায় বর্তমানে ৪ আসামির ২ জন কারাগারে রয়েছেন। নির্বাচন আর গণভোট একসাথে করার কারণে খরচ বাড়বে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সকালে সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, গণভোটের কারণে বিদেশি ভোটার যুক্ত হওয়ায় এ খরচ আরও বাড়বে। অর্থ উপদেষ্টা জানান, তফসিল ঘোষণার পর নির্বাচনের বাজেট চূড়ান্ত করা হবে। নির্বাচন কমিশনের চাহিদার ভিত্তিতে বরাদ্দ দেয়া হবে। এ সময় তিনি জানান, স্পর্শকাতর ভোট কেন্দ্রগুলোতে বডি ক্যামেরা দেয়া হবে, যার বরাদ্দ দেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। একই দিনে নির্বাচন আর গণভোট করা চ্যালেঞ্জ হলেও ইসিকে তা করতে হবে উল্লেখ করে তিনি বলেন, পৃথিবীর বিভিন্ন দেশে এভাবেই হয়। এদিন ডিসেম্বরের শেষ দিকে সংশোধিত বাজেট দেওয়ার কথা বলেন সালেউদ্দিন আহমেদ। চ্যালেঞ্জটা হলো, চ্যালেঞ্জটা গ্রহণ করতে হবে, একই দিনে করা, তাই না? যেটা সরকার থেকে সিদ্ধান্ত নিয়েছি আমরা, যেটা প্রধান উপদেষ্টা বলে দিয়েছে, এক দিয়ে করা। কারণ 2 দিন করা জিনিসটা, মানে এত এন্টায়ার জিনিস রিটার্নিং অফিসার মোবিলাইজ করা, আপনি জানেন এটা খুব সোজা কাজ না। 25 তারিখ থেকে শুরু হবে বিদেশি ভোটারদের এনরোলমেন্ট, আমরা জানি এমবেসিতে। সেটার হয়তো তখন ফরেন মিনিস্ট্রিতে হয়তো আমাদেরকে চাইতে পারে যে তাদের তো, আমি দেখে আসছি সিঙ্গাপুর যে গেলাম, এর আগে আমি জাপানে দেখছি, ওরা প্রিপারেটরি ইসে নিচ্ছে, লোকজন যোগাযোগ করছে, সেখানে ওদের কস্ট ইনভলভ হতে, ওদের অফিসার ওভার টাইম করবে, সেটাও আমরা তো প্রোভাইড করি। কোথাও ফাটল, কোথাও চির ধরেছে, কোথাও বা পলেস্তরা খসে পড়ছে। এমন অবস্থাতেই দিন পার করতে বাধ্য হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীরা। ভূমিকম্প ছাড়াই এসব হলের শিক্ষার্থীরা ছাদ ধসে পড়ার আতঙ্কে থাকেন। সাম্প্রতিক ভূমিকম্প সেই আতঙ্ক বাড়িয়েছে বহুগুণ। শিক্ষার্থীরা বলছেন, দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের ভবনগুলো টিকে আছে লোক দেখানো সংস্কারের উপর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকটি আবাসিক ঘুরে পরিস্থিতি জানাচ্ছেন আমাদের সহকর্মী ভাস্কর ভাদুরী। ছবি তুলেছেন মাসুম দিশারি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম ঐতিহ্যবাহী আবাসিক হলের নাম হাজী মোহাম্মদ মহসিন হল। ১৯৬৭ সালে হলটি প্রতিষ্ঠিত হলেও পুরো হল জুড়ে রয়েছে অযত্ন আর অবহেলার ছাপ। বুয়েট গঠিত কারিগরি কমিটির মূল্যায়নে এই হল সহ মোট 4টি হলকে ভূমিকম্পে ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করা হয়। হলের প্রতিটি করিডোরের সিলিং কিংবা দেয়াল ফাটলের দেখা মেলে প্রায় সবখানি। কোথাও পলেস্তরা খসে পড়ছে, কোথাও বা চির ধরেছে। লোক দেখানো সংস্কার কাজের মাঝেই দেয়াল চিরে দৃশ্যমান রড। এই হলো হলের পরিস্থিতি। এতক্ষণ তো বললাম বাইরের পরিস্থিতি, এখন দেখব হলের রুমগুলোর অবস্থা। এই ছাত্রাবাসেরই ৭০টিরও বেশি রুম রয়েছে ঝুঁকিপূর্ণ অবস্থায়। ছাদ থেকে পলেস্তরা খসে পড়া এই হলে নিয়মিত বিষয়।
সাম্প্রতিক ভূমিকম্প শিক্ষার্থীদের ভয় আরও বাড়িয়ে দিয়েছে। এটা তো সবসময় আতঙ্ক কাজ করে। আমি যখন রাতে ঘুমাই, পলেস্তার ছাড়া উপরের অংশটুকু দেখলেই আমার কাছে মনে হয় যে আজকের রাতেই হয়তো বা শেষ রাত। রুমে যখন পড়তে বসি মনে হয় যে কোনো একটা শব্দ হলে মনে হয় যে পলেস্টার খসে পড়বে, এমন লাগে। মানে একটা মনের মধ্যে বা একটা ভয় কাজ করে যে আমরা এখনই মরে যাব এই অবস্থা, বা এখনই মারা যাব। আমাদের মাঝে সবসময় একটা আতঙ্ক, বা অনেকেই দেখা যাচ্ছে এই আতঙ্ক থেকে প্যানিক অ্যাটাকে আক্রান্ত হচ্ছে। এবার দেখব সলিমুল্লাহ হলের অবস্থা। 1931 সালে চালু হওয়া এই আবাসিক হলটি ঐতিহ্যের প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছে। বাইরে দিয়ে খুবই আকর্ষণীয় হলেও এই হলের প্রতিটি বারান্দাতেই দেখা মিলবে ফাটলের। ছাদ থেকে পলেস্তরা খসে পড়ার পাশাপাশি দেয়ালের চির অনেকাংশেই চোখ পিলে তাকিয়েছে। বিভিন্ন রুমের ছাদ থেকে পলেস্তরা খসে পড়াও নিয়মিত ঘটনা। গত আগস্ট মাসে এই হলেরই 4টি রুমকে ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করা হয়। তবে 4 মাসেও এই রুমগুলোর সংস্কার কাজ হয়নি। আতঙ্ক কাজ করে মাঝে মধ্যে যখন বড় টুকরো ভেঙে পড়ে, পলেস্তরে খসে পড়ে, তখন ঘুম ভেঙে যায়। আতঙ্কতে অনেক সময় অনেক আহত হয়। 1985 সালে জগন্নাথ হলে একটা বিল্ডিং ধসে পড়ছিল, সে হয়তো আমাদের মধ্যে কাজ করে, আতঙ্ক লাগে। নাম পরিবর্তন হয়ে শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে পুনরায় শিক্ষার্থীরা অবস্থান করতে থাকেন 1969 সাল থেকে। এই আবাসিক হলে সংস্কার ও উন্নয়ন হয়েছে, কিন্তু তার টেকসই হয়নি। ঝুঁকিপূর্ণ হল হিসেবেই থাকছেন শিক্ষার্থীরা। সবশেষ ভূমিকম্পে এই ছাত্রাবাসের অন্তত 11টি রুম সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে। করিডোরের বিম ভেঙে পড়ার মতো ঘটনাও ঘটেছে, যার সাথে যোগ হয়েছে বিভিন্ন রুম থেকে পলেস্তরা খসে পড়া। গত যে 2টা ভূমিকম্প হইলো এগুলো তো আমরা সচেতন অবস্থায় থাকাই হয়েছে, কিন্তু দেখা গেল যদি রাত্রে হয় ঘুমের মধ্যে, তাহলে হয়তো পড়ে গেলে আমরা বুঝতেও পারবো না। কপাল ভালো ওর, আল্লাহ বাঁচাইছে, না হলে ও যদি রুমে থাকতো হয়তো খুব বড় একটা অঘটন ঘটার সম্ভাবনা ছিল। আসলে এই রকম দুর্বল অবকাঠামোর মধ্যে থাকা আমাদের জন্য কি সবার জন্য একটা রিস্ক। এই ছাত্রাবাসগুলো সংস্কারের জন্য ইতিমধ্যেই 15 দিনের ছুটি ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে শিক্ষার্থীরা বলছেন, স্থায়ী সংস্কার না হওয়া পর্যন্ত এসব ছাত্রাবাসে মৃত্যু ঝুঁকি থেকেই যাবে। ভাস্কর ভাদুরী, 71, ঢাকা। লাগোয়া ভবনের সারি, সরু রাস্তা, অলিগলি, এমনকি সূর্যের আলো প্রবেশ করার কোনো সুযোগ নেই, এমনই এক জনপদের নাম পুরান ঢাকা। কোনো দুর্যোগে যেখানে শহরের অপেক্ষাকৃত আধুনিক অংশের ভীতি নাড়িয়ে দেয়, সেখানে এখানকার জন্য পূর্বাভাস আরও ভয়ঙ্কর। আর ভূমিকম্প হলে কি হতে পারে তা নিয়ে গা শিউরে ওঠে বিশেষজ্ঞ থেকে নাগরিকদেরও। দর্শক, ফারহানা নাসির প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন মজুমদার দুর্লভ আর মোবারক হোসেন শুভ। ঘনবসতিপূর্ণ এলাকা রাজধানীর পুরান ঢাকা। এখানে সরু পথে রিকশা, অটো চলাচলের সাথে পথচারীর চলাচল করাও দুরূহ। এই চিত্র বহু বছরের। ৭১ টেলিভিশন কয়েকটি বাড়ির ভেতরের চিত্র দেখার চেষ্টা করেছে। এইখানে শত বছর ধরে আসলে যারা থাকছেন তারা কতটা ঝুঁকি নিয়ে আসলে এখানে বসবাস করেন, সেই ঝুঁকি সেখানে আসলে ভূমিকম্পর মতো প্রাকৃতিক দুর্যোগ ঝুঁকি তীব্রভাবে বাড়িয়ে দিবে এটা বলার অবকাশ নেই। মানে ভালো তো সবাই থাকতে চায় না, আমরা তো পারি না এই যে ভালোভাবে থাকতে, কিন্তু এই ভাঙ্গাচোরা বাড়ি ঘরে রয়েছি। আমাদের তো কিছু করার মতন জায়গাই নেই, কিছু জানি একটা করুম বা খাটের নিচে ডুগুমি করুম, এই জায়গা নেই। কারণ আমাদের এই পুরান ঢাকা আমরাও একটু ভয়ে আছি, নিজেকে নিরাপদ মনে করতেছি না সত্যি কথা বলতে, কারণ পুরান ঢাকার বাসার বাড়ির যে অবস্থা ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। বাড়িগুলোর ভঙ্গুর অবস্থা, পলেস্তেরা খসে পড়া, ফাটল, সবই যেন স্বাভাবিকতা। কোনো কোনো গলিতে পৌঁছায় না সূর্যের আলো। যারা মারাত্মক এই ঝুঁকি নিয়ে বসবাস করছেন তাদের একমাত্র ভরসা ভাগ্য। অনেকে জানেন না তাৎক্ষণিকভাবে কি করতে হবে ভূমিকম্প হলে। কি করতে হয় জানেন কিনা? না, আমি এগুলো এখনো বুঝি না, ভূমিকম্প এই প্রথম বুঝলাম। গড গিফটেড প্রাকৃতিক দুর্যোগ, এর তো আমাদের করার কিছু নাই। উপরওয়ালা যা করে তাই, উপরওয়ালা যদি নিতে চায় চলে যাব, আর রাখলে থাকবো। অনেক ভাগ্যে থাকলে কি গরম, গরিব মানুষ কাম করে খাই কি গরম।
অনেকবার পুরান ঢাকার এ সকল দালানের সংস্কারের প্রসঙ্গ উঠে আসলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি নানান জটিলতায়। এ নিয়ে আছে ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া। সরকারের সংশ্লিষ্ট মহলের সাথে এটা আলোচনা করে এটাকে কিভাবে সংস্কার করা যায় বা এটা ঝুঁকিটা থেকে আমরা যেন একটু উত্তোলন হইতে পারি, এটা অবশ্যই করা উচিত। আমাদের পুরান টাউনের যে সমস্ত বাড়িঘর আছে সবগুলি লাগানো বাড়ি, এই আচ্ছা কত বছর হয়েছে, 1000 বছরের বাড়িগুলো, নতুন বাড়ি পড়ে যাবে কিন্তু এই সমস্ত বাড়ি পড়বে না কখনো। অন্য কারণে পড়তে পারে, মানে ভূমিকম্পের কারণে আমাদের এই বিল্ডিং লাগানো যেগুলো ছিল এগুলো পড়ে না এখনো। ঘনবসতির এই এলাকায় ভূমিকম্পের মাত্রা বেশি হলে পুরান ঢাকার অবস্থা হবে বেসামাল আর উদ্ধার কাজ পরিচালনা হবে দুরূহ বলে মনে করেন বিশেষজ্ঞরা। মেজর ডিজাস্টার আমাদের জন্য হতে পারে, বাট এটার জন্য তাহলে আমাদের পদক্ষেপ কি? ফার্স্ট পদক্ষেপ হচ্ছে রাস্তাগুলো চড়া করা, তো সেটা তো লং টার্ম একটা প্ল্যানিংয়ের ব্যাপার। তো আমি মনে করি যে আমাদের মেজর প্ল্যানিং বা মেজর সরকারের দিক নির্দেশনা আসা উচিত যে আমাদের বাসা বাড়িগুলো চিহ্নিতকরণ করা, যে কোনটা ভালো কোনটা খারাপ। ভূমিকম্পের প্রধান সতর্কবার্তা দ্রুত, নিরাপদ ও ফাঁকা স্থানে আশ্রয় নিতে হবে। কিন্তু পুরান ঢাকার এই ঘন বসতি আর লাগোয়া বিল্ডিংয়ের কাঠামো বলে দিচ্ছে এই সতর্কবার্তার কোনো বাস্তবতা এখানে নেই। এখানকার বাসিন্দারা ভূমিকম্পের পরের ভয়াবহতা জেনেও শুধুমাত্র সৃষ্টিকর্তার হাতে ছেড়ে দিয়েছেন। আর বিশেষজ্ঞরা বলছেন 6 মাত্রার ভূমিকম্প হলে এখানকার অবস্থা ভয়াবহ বিপর্যয় ঘটতে পারে। ফারহানা ন্যান্সি, 71, ঢাকা। 1 ঘন্টায় 4 বার ভূমিকম্প, 3টিরই আবার উৎপত্তিস্থল নরসিংদী। কারণ হিসেবে বিশেষজ্ঞদের দাবি এই পয়েন্টে ভূগর্ভে রয়েছে শক্তিশালী এক চ্যুতি বা প্লেট বাউন্ডারি ফল্ট 2। ভূমিকম্পে রাজধানী ঢাকা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হলেও ঝুঁকিমুক্ত নেই গ্রামের জনপদ। দর্শক, বিস্তারিত ফরহাদ ইবনে মালিকের প্রতিবেদনে। ভূমিকম্পের কাঁপন কতটা প্রবল এর সাক্ষী নরসিংদী। শুক্রবার সকাল 10:38 37 সেকেন্ডের যে ভূমিকম্প কাঁপিয়েছে দেশ, এর উৎপত্তিস্থল এই জেলার মাধবদী। এই ভবনের প্রায় 20টা রুম, প্রতিটা রুমে আমাদের ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের ভীমগুলো ফেটে গেছে, কলামগুলো ফেটে গেছে, সবগুলো হয়ে গেছে এবং ক্লাস নেওয়ার শ্রেণী কার্যক্রম পরিচালনা করা সম্ভব না। আমাদের বয়সের তুলনায় এবারই মানে আতঙ্কর মানে হয়ে গেছে। আমি একটা প্রোগ্রামে গেছিলাম, ওই প্রোগ্রামে আপনার সবকিছু মানে নষ্ট হয়ে গেছে। এরপর ভূমিকম্প হয়েছে আরও 3 বার, যার 2টিরই উৎপত্তি এই নরসিংদী থেকে। কেন নরসিংদীতেই হচ্ছে ভূমিকম্পের উৎপত্তি? উত্তর খুঁজেছে 71। প্লেট বাউন্ডারি 2-তে 5.7 হয়েছে এখন, বাট ওখানে 7 ম্যাগনিটিউড আর্থকোয়েক হওয়ার মতো শক্তি আছে ওখানে। কারণ গতকাল একটা 3.3 হয়েছে সকালে, আর বিকাল হয়েছে 4.3। আবার আমার একটা মনে হচ্ছে আরেকটা থিওরি আছে যে এগুলো হয়তো ছোট ছোট, নেক্সট যদি 10-12 দিন আরও ছোট ছোট হয় তাহলে কিন্তু একটা বড় 7 ম্যাগনিটিউড সামনে হতে পারে। অধ্যাপক আনসারির মতে পুরো দেশের আশেপাশে 6টি ঝুঁকিপূর্ণ এলাকা থাকায় সামনের আতঙ্ক আরও বেশি। বাংলাদেশের আশেপাশে 6টা ঝুঁকিপূর্ণ এলাকা আছে যেখানে আর্থকোয়েক জেনারেট হতে পারে। তার মধ্যে একটা হচ্ছে প্লেট বাউন্ডারি 1, আমরা যেটা বলি মিয়ানমার থেকে শুরু করে ওটা নোয়াখালী পর্যন্ত। সেকেন্ড আর্থকোয়েক ঝুঁকিপূর্ণ এলাকা হচ্ছে প্লেট বাউন্ডারি 2, যেটা হচ্ছে নোয়াখালী থেকে শুরু করে সিলেট পর্যন্ত। থার্ড ভূমিকম্প প্রবণ এলাকা হচ্ছে প্লেট বাউন্ডারি 3, যেটা সিলেট থেকে ইন্ডিয়া দিকে চলে গেছে। 4th জোন হচ্ছে আমাদের ডাউকি ফল জোন, যেটা বাংলাদেশ এবং ইন্ডিয়ার বর্ডারে হয়েছে। 5th জোন হচ্ছে আমাদের মধুপুর ফল জোন, যেটার জন্য যমুনা ব্রিজ ডিজাইন করা হয়েছে। আর 6th জোন হচ্ছে আমাদের ধুবড়ি ফল জোন, যেটা কুচবিহারের দিকে ভারতের। তবে শুধু ঢাকাই নয়, একটু বেশি মাত্রার ভূমিকম্প হলে প্রভাব পড়বে গ্রাম ও মফস্বলেও। আমরা ঢাকাকে নিয়ে ভাবছি, এটা ঠিক আছে, অনেক মানুষ থাকে, কিন্তু গ্রামগুলা বা উপশহরগুলো যেগুলো মফস্বল শহর আছে সেখানেও আমরা ভালনারেবিলিটি অনেক বাড়িয়ে দিচ্ছি। অনেক জায়গায় আছে যে 10 তলা উপরেও ঘরবাড়ি হয়ে গেছে। আপনি নরসিংদীতে যান, আরও মফস্বল শহরে যান, সেগুলোর কোনো অনুমোদন নাই, মিউনিসিপ্যালিটি পারে না এটা দিতে। নকশা মিউনিসিপ্যালিটির পক্ষে অনুমোদন করার কোনো ক্ষমতা নেই। এজন্য আতঙ্কিত না হয়ে স্কুল, কলেজ ও স্থানীয় সরকার পর্যায়ে সচেতনতা বাড়ানোর পরামর্শ দেন এই বিশ্লেষক। ফরহাদ ইবনে মালিক, 71, ঢাকা। বিভিন্ন সময় কালো আইন করে জনশক্তি রপ্তানিতে পদে পদে বাধা তৈরি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন শ্রমবাজার রক্ষা আন্দোলনের নেতারা। এজন্য জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো BMETকে দায়ী করে জনশক্তি খাতের এই নতুন মোর্চার নেতারা বলেন, দেশের জনশক্তি রপ্তানিতে বাধা তৈরি করে প্রতিষ্ঠানটি ভারতের স্বার্থ রক্ষা করছে। এছাড়া জনশক্তি রপ্তানি খাতের বাধা দূর করতে 10 দফা দাবি করেছে সংগঠনটি। বিস্তারিত জানাচ্ছেন
জাহিদুল ইসলাম। সোমবার সকালে রাজধানীর কাকরাইলে বিএমইটি কার্যালয়ের সামনে মানববন্ধন করে জনশক্তি রপ্তানিকারকদের মোর্চা শ্রমবাজার রক্ষা আন্দোলন। এই সময় সংগঠনের নেতারা বলেন, আরেক সরকারি প্রতিষ্ঠান বুয়েসেলের মাধ্যমে জনশক্তি রপ্তানির পায়তারা করছে বিএমইটি, আর কালো আইন করে বেসরকারি পর্যায়ে জনশক্তি রপ্তানি খাতটি তুলে দিতে চাইছে ভারতের কাছে। সৌদি বাজার হচ্ছে আমাদের একমাত্র শ্রমবাজার। এই সৌদি শ্রমবাজার নিয়ে দীর্ঘদিন ধরে চক্রান্ত চলছে। ভারতের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এই প্রশাসন, এই মন্ত্রণালয় উঠে পড়ে লেগেছে। আমরা চাই বুয়েসেল বাদ দিয়ে, সিন্ডিকেট বাদ দিয়ে আমাদের সাধারণ বাইরের সদস্যরা সকল ব্যবসা আমাদের বাইরের সুযোগ। এই সেক্টরের দীর্ঘমেয়াদী সমস্যা জটলা বেঁধে আছে, যেই সমস্যা বাংলাদেশের জনশক্তি রপ্তানির ক্ষেত্রে পদে পদে বাধা সৃষ্টি করতেছে। তাদের অভিযোগ, জনশক্তি রপ্তানির জন্য বাইরের সদস্যদের লাইসেন্স দিয়েও বিভিন্ন কূটকৌশলে ব্যবসা করতে দিচ্ছে না বিএমইটি। উল্টো তাদের লাইসেন্স নবায়ন না করে বাতিল করা হচ্ছে। নিরাপদ অভিবাসনকে সুদৃঢ় করার জন্য মানব পাচার আইন করা হয়েছে। আমরা এই আইনের সাথে ঐক্যবদ্ধ ছিলাম, কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় কিভাবে লিগ্যাল মাইগ্রেশনকে, বৈধ অভিবাসনকে 2012 সালে আমাদেরকে মানব পাচারের সাথে সংযুক্ত করে এই ট্রেডের মেরুদণ্ডকে ভেঙে দেওয়া হয়েছে। এই সময় জনশক্তি রপ্তানি নিয়ে 10 দফা দাবি দেয় শ্রমবাজার রক্ষা আন্দোলন। বৃহস্পতিবারের মধ্যে দাবি না মানলে কঠোর কর্মসূচি দিয়েছেন নেতারা। এই বৃহস্পতিবারের মধ্যে সুস্পষ্ট ঘোষণা দেবেন, তাহলে বলতে চাই ডিসি সাহেব, আপনি কিন্তু চলে যাবেন, কিন্তু সম্মান নিয়ে যেতে পারবেন না। তারা আরো অভিযোগ করেন, ভিয়েতনাম, কম্বোডিয়া ও লাওসে নতুন শ্রমবাজার উন্মুক্ত হলেও এখানেও বুয়েসেলকে গোপনে ব্যবসা দিতে চাইছে বিএমইটি। জাহিদুল ইসলাম, 71, ঢাকা। একদিকে বাড়ছে পরিচালন ব্যয়, অন্যদিকে উন্নয়ন প্রকল্পে বাড়তি খরচ। বিপরীতে সেই অনুপাতে হচ্ছে না রাজস্ব আদায়। ফলে অর্থ সংস্থানে দেশি বিদেশি উৎস থেকে ধার বাড়ছে সরকারের। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী দেশের মোট ঋণ এখন 21.5 লাখ কোটি টাকার উপরে। ফলে প্রত্যেকের ঘাড়ে যা ছাড়িয়েছে 1.25 লাখ টাকা। বিশেষজ্ঞরা মনে করছেন, লাগাম টানা না গেলে আগামীতে বিপদ ডেকে আনতে পারে এই খাত। আব্দুল জাহের আনাসের প্রতিবেদন। ষাটোর্ধ্ব আফসানা বেগমের সংসার চলে ফুল বিক্রি করে। প্রতিবন্ধী মেয়ে সহ 4 সদস্যের পরিবারে নিত্য অনটন লেগে থাকলেও কখনো ধার করেননি কারো কাছ থেকে। অথচ তার অজান্তেই ঘাড়ে চেপে আছে 1.25 লাখ টাকার সরকারি ঋণ। দিন দিলে দিন খাই, কেমনে কি করবো, কে দিব আমাকে? শুধু আফসানা নন, আকলিমা, রোজিনা সহ দেশের সব মানুষকেই বহন করতে হচ্ছে একই বোঝা। আরও দুশ্চিন্তার খবর হলো, মাত্র 5 বছরে এই ঋণ বেড়েছে 2.5 গুণ। দিন খাই, এটা তো আমার মাথা নষ্ট করে দেবো। আমাদের পার মাথা ইনকাম কিন্তু হাই, কিন্তু আমরা পারছি না কেন? আমাদের ইনকাম যখন হাই তখন লিভিং কস্টও কিন্তু অনেক হাই। আমরা 5 টাকা কামাই করে 4 টাকা দিয়ে দিই, আমরা একটা সেভিং করতে পারি না। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী চলতি বছরের জুন পর্যন্ত সরকারের মোট ঋণ দাঁড়িয়েছে 21,52,000 কোটি টাকা। এর মধ্যে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান সহ দেশীয় উৎস থেকে নেওয়া হয়েছে 10 লাখ কোটি টাকা, আর বিদেশিদের কাছে দেনা 93 বিলিয়ন ডলার। 121 টাকা বিনিময় হার ধরলে যা দাঁড়ায় 11,30,000 কোটি টাকা। অথচ 5 বছর আগেও যা ছিল মাত্র 6 লাখ কোটি টাকা। সরকারের এই ক্রেডিট গ্রোথটা স্বাভাবিকভাবে এটা গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, আমাদের তো এটা জিডিপি গ্রোথের কাজে লাগবে, এটা একটা। কিন্তু এটা যতক্ষণ না এটা আমরা প্রাইভেট সেক্টর ক্রেডিটকে বাধাগ্রস্ত না করবে, ক্রাউডিং আউট না করবে, ততক্ষণ এটা নিয়ে সমস্যার কোনো নাই। তবে এগুলো পর্যালোচনা পূর্বক আসলে সিদ্ধান্ত যে কোনটাই অ্যাপ্রোপ্রিয়েট অপটিমাম নেওয়া দরকার। অর্থনীতিবিদরা বলছেন, জিডিপির তুলনায় ঋণ এখনও ঝুঁকিপূর্ণ সীমায় না পৌঁছালেও নানা কারণে কঠিন হয়ে যাচ্ছে দায় পরিশোধ করা, যা চাপ বাড়াবে অর্থনীতিতে। যেহেতু আমাদের রাজস্ব আদায় অনেক দুর্বল, সেই কারণে ডেট জিডিপি রেশিও লো বা মডারেট বলতে পারেন, কিন্তু তা সত্ত্বেও এটা এখন একটা বিস্ফোরণের মতো হয়ে গেছে। রেশিও অনুযায়ী মূল্যায়ন করলে মনে হবে যে এটা অত বেশি না, কিন্তু পরিশোধের সক্ষমতার ভিত্তিতে যদি আমরা মূল্যায়ন করি
তাহলে কিন্তু এটা খুব পীড়া দিচ্ছে। ঋণের চাপ বাড়তে থাকায় প্রতি বছর বাজেট থেকে সবচেয়ে বেশি বরাদ্দ রাখতে হয় সুদ পরিশোধে। চলতি অর্থবছরে যা 1,22,000 কোটি টাকা। আব্দুল জাহের আনাস, ৭১, ঢাকা। ক্ষমতায় গেলে গণমাধ্যম সংস্কারে অগ্রাধিকার দেবে বিএনপি, জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে গণমাধ্যম সংস্কার নিয়ে আয়োজিত সেমিনারে তিনি এ কথা বলেন। এ সময় তিনি জানান, গেল 15 বছর অনেক সাংবাদিক নিজ উদ্যোগেই ফ্যাসিবাদ সমর্থন করেছে। সাংবাদিকরা নিজেরাই নিজেদের দলীয়করণ করেছিলেন বলেও মন্তব্য করেন তিনি। সংস্কার যদি আমরা হৃদয়ে ধারণ না করি, মনের মধ্যে না নিই, পরিবর্তন করতে না চাই, তাহলে এইভাবে সংস্কার কতটুকু সম্ভব হবে আমি জানি না। যে বিএনপি যখনই রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসছে তখনই এই গণমাধ্যমকে উন্নত করবার জন্য বা তাকে উপযোগী করে তোলার জন্য অনেকগুলো ব্যবস্থা নিয়েছে। তার মধ্যে আজকে যে আপনার এই টেলিভিশন চ্যানেলটা যেগুলো আমরা দেখছি, সেই সময় কিন্তু কাজগুলো শুরু হয়েছিল। আমাদের কমিটমেন্ট খুব পরিষ্কার। আপনারা দেখেছেন যে আমরা 31 দফাতে খুব পরিষ্কার করে বলেছি যে আমরা একটা স্বাধীন গণমাধ্যম আমরা দেখতে চাই, সেটাকে তৈরি করতে চাই। সেই জন্যে আমরা তখনই কমিট করেছিলাম যে আমরা একটা কমিশন তৈরি করব। তো কমিশন ইতিমধ্যে তৈরি হয়েছে। দুঃখের সঙ্গে আমরা জানলাম যে কমিশনের রিপোর্ট তৈরি হয়েছে, কিন্তু রিপোর্টটি কোনো আলোচনা হয়নি পরবর্তীকালে। যাই হোক, আমরা আশা করি যে আমরা যদি আপনার সরকার পরিচালনার দায়িত্ব জনগণের মাধ্যমে পাই, তাহলে আমরা নিঃসন্দেহে এটাকে অগ্রাধিকার ভিত্তিতে আমরা দেখব বলে আমরা বিশ্বাস করি। আশুলিয়ার তাজরিন ট্র্যাজেডির 1 যুগ পার হলেও এখনও বিচার ও যথাযথ পুনর্বাসন না হওয়ায় ক্ষুব্ধ নিহতদের পরিবার ও আহতরা। তারা বিচারের অগ্রগতি, দগ্ধদের সুচিকিৎসা ও পুনর্বাসন প্রক্রিয়া বাস্তবায়নের দাবি জানিয়েছেন। জাহিদুল ইসলাম অনিকের তথ্য ছবিতে প্রতিবেদন। আশুলিয়ার নিশ্চিন্তপুরে তোবা গ্রুপের তাজরিন ফ্যাশনের কারখানাটি এখনও এক দুঃসহ স্মৃতির নাম। আগুনের পোড়া দাগ আর নীরব আর্তনাদের সাক্ষী এটি। সেদিন 114 জন কর্মব্যস্ত শ্রমিক আগুনে প্রাণ হারান, দগ্ধ হন অনেকে। আর ভাগ্যক্রমে যারা বেঁচে গেছেন তারা হারিয়েছেন কর্মক্ষমতা। আজ 12 বছর আমরা রাস্তাঘাট কোনোখানে বাদ দিলাম না, কোনো জায়গা ঘুরাই। আমরা সবাই আহত, পঙ্গু। আমার একটা মেয়ের ডাইন পাও ভাঙ্গা। আমরা অনেক কষ্টে আছি। আমাদের একটাই অনুরোধ, আমাদের জোরনটা দিয়ে দেয় অতি তাড়াতাড়ি, নির্বাচনের আগে। বহু কষ্টে আছি, সে কষ্টের কথা বললে মনে করো ভেতর পারে। এই যে আমার মনে করো 1.5 দফা হয়েছে, আমি শোধ করতে পারতেছি না। মানুষ মনে করো কত আসি কথা কছে। আমার একলাই স্বামী কাজ করে, আমার 3টে মেয়ে। আহত শ্রমিকদের অভিযোগ, তাদের সুচিকিৎসা ও পুনর্বাসনে উদ্যোক্তাদের দেয়া আশ্বাস এখনো ফাইলবন্দি হয়ে আছে। এ নিয়ে কার্যকর কোনো পদক্ষেপই নেই। আর প্রতি বছর এই দিনটিকে ঘিরে নিহতদের জন্য ফুলের শ্রদ্ধা ছাড়া আর কিছুই জোটে না। আমাদের এই 13 বছর যাবতই আমাদের এই আশ্বাস দিয়ে রাখছে, না হয়েছে চিকিৎসা, না হয়েছে ক্ষতিপূরণ, না চলাপন তো কোনো গতি করে তারা দিতে পারছে। তো আমরা 5 জন, 4 জনই মারা গেছে, শুধু আমি আছি হতভাগা। তো এই বেঁচে থাকার চেয়ে কোনো না থাকায় অনেক ভালো। যতটা কষ্ট ভোগ করতেছি আমরা, তা বলার মতো ভাষা নেই আমার কাছে। আমরা ভিক্ষাও চাই না, করোনাও চাই না। আমি চাই আমার অধিকার, আমাদের শ্রমিকের অধিকার আমাদেরকে দেওয়া হোক। শ্রমিক নেতারা বলছেন, ঘটনার বিচার, ক্ষতিপূরণ ও পুনর্বাসন সহ শ্রমিকদের কাজের নিরাপদ পরিবেশের দাবি তাদের দীর্ঘদিনের, কিন্তু এ নিয়ে কোনো পদক্ষেপই নেই কারো। তাজরিন গার্মেন্টসের মালিক বিগত সরকারের, যে ফ্যাসিস্ট সরকারের একটা দলীয় লোক, যার কারণে বিচার হয়তো হয়নি। কিন্তু আমরা ভাবছি এখন যেটা একটা পরিবর্তিত সরকার, আমরা ভাবছিলাম যে এখন হয়তো বিচারটা পাবে, কিন্তু এরপরেও আমরা দেখছি যে এই বিচার নিশ্চিত হয়নি বা কোনো ধরনের উদ্যোগ সরকার তাজরিন গার্মেন্টস শ্রমিকদের জন্য নেয়নি। প্রতি বছর রোগে শোকে তাজরিনের আহত শ্রমিক কেউ না কেউ মৃত্যুর মিছিলে যুক্ত হচ্ছেন, কিন্তু তাদের আর্তনাদ ও আহাজারির কোনো সমাধান মিলছে না। মনিরা কাজুরি, ৭১। আশুলিয়ার তাজরিন ট্র্যাজেডির 13 বছর পূর্ণ হলো আজ। স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো সহ নানা আয়োজনে নিহতদের স্মরণ করছে স্বজনরা। সকালে তাজরিন ফ্যাশন ঘটনাস্থলে স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় বিভিন্ন শ্রমিক সংগঠন ও স্বজনরা। এছাড়াও সেখানে আহত ও নিহতের পরিবারের সদস্যরা জড়ো হয়েছেন ঘটনার সুষ্ঠু বিচার এবং যথাযথ পুনর্বাসনের দাবিতে। 2012 সালের 24 নভেম্বর ভয়াবহ এই অগ্নি দুর্ঘটনায় প্রাণ হারান 114 জন শ্রমিক। আহত শ্রমিকের সংখ্যাও অনেক। যুগ পেরিয়ে গেলেও আজও সেই ক্ষত ও আর্তনাদ
কাটেনি। 13 বছরেও কোনো বিচার হয়নি। কার্যক্রমের অগ্রগতি, দগ্ধদের সুচিকিৎসা ও পুনর্বাসন প্রক্রিয়াও এখনো ফাইলবন্দি। আমার ডাক্তার ইনুস স্যারের কাছে একটা আকুল আবেদন, 16 বছর সরকারের কাছে যতটুকু আশা না করছিলাম আপনার কাছে আমরা করছি, যে আপনি ক্ষুদ্র ঋণ থেকে গরিব অসহায় মানুষের জন্য অনেক কিছু করছেন, কিন্তু আমরা শ্রমিকরা আশা ছিলাম যে আপনি থাকাকালীন আমাদের এই দাবিগুলো আপনি বাস্তবায়ন করে দিয়ে যাবেন। তো একদিন সচিবালয় ডাক দিয়ে নিয়েছে, সবার সাথে কথা বলছে, আশ্বাস দিয়েছে, উনি এখন আর খোঁজ খবর নিতেছে না। যত চেষ্টা হোক আপনারা সবাই মিলে দেশবাসী সবার কাছে আমাকে অনুরোধ, আমাদের জন্য ক্ষতিপূরণটা দিয়ে দেয় অতি তাড়াতাড়ি নির্বাচনের আগে। আমরা 13 বছর ধরে একই দাবি করছি যে ক্ষতিপূরণ, পুনর্বাসন, সুচিকিৎসা নিশ্চিত করা, পাশাপাশি এই ঘটনার জন্য যারা দায়ী ব্যক্তি, দেলোয়ার সহ সবাইকে শাস্তি নিশ্চিত করতে হবে। আসলে সরকার কোনোভাবে আমলে নেয় না এবং এটার যে মালিক এবং বিজিএমই এদের গাফিলতির কারণে আসলে হয় না। লজ্জার সঙ্গে বলতে হয় এই দাবিগুলো কোনোদিনই কোনো সরকারই কিন্তু ভ্রুক্ষেপ করে না, কোনো সরকারই কিন্তু সেই দিকে নজর রাখে না। কিশোরগঞ্জের ভৈরবের নারীরা এবার নির্বাচন নিয়ে সতর্ক অবস্থানে রয়েছেন। তারা এবার নিজের ভোট নিজে দিতে চান, বেছে নিতে চান যোগ্য প্রতিনিধি, যারা নারীদের উন্নয়ন সহ নানা বিষয় গুরুত্বের সাথে দেখবে। নারীর অধিকার সম্মান রক্ষার পাশাপাশি শিক্ষা ব্যবস্থায় উন্নয়ন করবে, বাড়াবে কর্মসংস্থানের নানা ক্ষেত্র। সহকর্মী আলামিন টিটুর তথ্য ও ছবিতে প্রতিবেদন। জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আমেজ শুরু হয়েছে কিশোরগঞ্জের ভৈরবে। চলছে নির্বাচনী প্রচার, ভোটাররাও দিন গুনছেন নির্বাচনের। পুরুষের পাশাপাশি ভৈরবের নারী ভোটাররাও এবারের নির্বাচন নিয়ে বেশ আগ্রহী। তারা স্বপ্ন দেখছেন দিন বদলের, আর এই পরিবর্তনের জন্য প্রয়োজন নতুন সরকার। ভোটাররা বলছেন এবার এমন প্রতিনিধি আসুক যারা নারীদের নিরাপত্তা দেবে ও সহিংসতা বন্ধে সহায়ক হবে। পাশাপাশি শিক্ষাক্ষেত্রে পিছিয়ে পড়া নারীরা এবার সামনের দিকে এগোবে। সমাজে বিভিন্ন স্থানে নারীদের প্রতি যে সহিংসতা দেখানো হয়, আমরা চাই যেন নির্বাচন পরবর্তী সময়ে তাদের প্রতি পজিটিভ মনোভাব থাকবে। নারীদের প্রতি যে সহিংসতার বিষয়টা, এটি ঘরে এবং নারীর কর্মক্ষেত্রে, রাস্তাঘাটে যে বিষয়গুলো আমরা ফেস করি, জনপ্রতিনিধি হিসেবে যারাই আসেন তারা শক্ত হাতে এটি দমন করবেন। নারী ভোটাররা বলছেন পারিবারিক জীবন থেকে শুরু করে কর্মক্ষেত্রে পুরুষের পাশাপাশি নারীরা বিশেষ অবদান রাখলেও সবসময় তারা বৈষম্যের শিকার হচ্ছেন। এই অবস্থার পরিবর্তন চান তারা। সেই সাথে তারা মনে করেন সুযোগ পেলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। নারীদের অধিকার সমান যাতে হয়, নারীদের সম্মানটুকু যারা সম্মান নিয়ে যাতে তারা চলতে পারে, এই দিকে অন্তত আমাদের নির্বাচিত সরকারের সর্বপ্রথম খেয়াল রাখা উচিত। কর্মক্ষেত্রে বলেন, যে কোনো জায়গায় পুরুষের তুলনায় নারীদেরকে অগ্রাধিকার দেওয়া উচিত। এদিকে নারী অধিকার নিয়ে কাজ করা এনজিও কর্মীরা মনে করেন নারীরা হলো সমাজের একটি বড় শক্তি। কর্মক্ষেত্রে এই শক্তি সঠিকভাবে কাজে লাগাতে পারলে এবং তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করা গেলে নারীরা এগিয়ে যাবে বহুদূর। নারীকে যদি পাশে নিয়ে কাজ করা হয়, তাইলে আমাদের সব ক্ষেত্রে কিন্তু আমরা সফলতা অর্জন করতে পারি। আমরা নারীকে অসম্মান না, সম্মান দিব। নারীকে তার মর্যাদা দিয়ে তাকে কর্মক্ষেত্রে সবসময় আমরা তাকে পাশে রাখার চেষ্টা করব এবং তার ন্যায্য অধিকারগুলো ফিরিয়ে দেওয়ার চেষ্টা করব। ভৈরবে এবার নারী ভোটার রয়েছেন 1,16,439 জন। এদের বেশিরভাগই জানান অবহেলা নয়, নারীরা যেন সব ক্ষেত্রে ন্যায্য অধিকার ও সম্মান পায় সেটি নিশ্চিত করার মতো যোগ্য প্রতিনিধি নির্বাচিত করতে চান তারা। মনিরা কাজুরি, 71। ঠান্ডাজনিত উপসর্গের রোগীদের চাপে ধুঁকছে বাংলাদেশ শিশু হাসপাতাল। সংকট দেখা দিচ্ছে বেডের, আর সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। উৎকণ্ঠা আর চরম ভোগান্তিতে অভিভাবকরা। নভেম্বর জুড়ে নিউমোনিয়া, ডায়রিয়া সহ নানা উপসর্গ নিয়ে রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। তবে শিশু হাসপাতালগুলোতে বেড বাড়ানোর পরিকল্পনা অনেকটা এগিয়ে রয়েছে বলছেন চিকিৎসকরা। আরও জানাচ্ছেন মেহেদি হাসান। জয়পুরহাট থেকে এসেছে 7 মাসের এই শিশু। লিভার সিরোসিসে ভুগছে সে। এত ছোট বয়সে এই রোগে দিশাহারা বাবা মা। নিজ জেলা থেকে ব্যাগেজ নিয়ে ঢাকার বাংলাদেশ শিশু হাসপাতালে তারা। বেড না থাকায় অন্য হাসপাতালে ছুটছেন। সিট ফাঁকা নয়, এখন অন্য হসপিটালে যাইতে বলতেছে, ঢাকা মেডিকেলে।
বা ওই কুর্মিটোলা হাসপাতালে যাইতে বলতেছে। শিশু হাসপাতালে এখন এমন চিত্র খুবই পরিচিত। ভোরের আলো ফোটার সাথে সাথেই আসনের জন্য লাইন লেগে থাকে, কারো ভাগ্যে জুটে, কারো মেলে না। হাসপাতালের পরিসংখ্যান বলছে এখন প্রতিদিন 1300 থেকে 1500 শিশু রোগী আসছে। ভর্তির সুযোগ মেলে সর্বোচ্চ 100 জনের, যাদের 80% বয়স 5 বছরের নিচে। অনেক লোক 3-4 দিন লাগে গেছে, অনেক দূরেতে আসছে, অনেক ডিস্ট্রিক্টে আসছে, অন্য কোথাও সিট পায় নাই। দেশে শীত বাড়তে থাকায় ঠান্ডাজনিত রোগীর সংখ্যা বেড়েছে। এই রোগে সবচেয়ে ভুক্তভোগী শিশুরা, তারই প্রভাব পড়েছে শিশু হাসপাতালে। হাসপাতাল কর্তৃপক্ষ জানাচ্ছে স্বাভাবিক সময়ের তুলনায় রোগীর চাপ অনেক বেশি, তাই জায়গা না পেয়ে ফেরত যাচ্ছেন অনেকে। তাদের নিউমোনিয়া হয়ে গেছে এবং এই নিউমোনিয়াটা প্রচুর পরিমাণে আমরা এখন পাচ্ছি, বাচ্চাদের ডায়রিয়া পাচ্ছি। তো এই অ্যাকুইট ওয়াটারি ডায়রিয়াটা আসলে হচ্ছে এই ছোটো বাচ্চাদের যে সাপ্লিমেন্টারি যে ফুডগুলো হচ্ছে মানে খাওয়াচ্ছে, সেই ফুডগুলোতে আসলে আমরা মনে করছি যে এখানে আসলে অনেক ধরনের ইনগ্রিডিয়েন্ট যুক্ত করা হয় এবং সেই ইনগ্রিডিয়েন্টের কারণে আসলে বাচ্চাদের এই ওয়াটারি ডায়রিয়াটা হচ্ছে। স্বায়ত্তশাসিত বাংলাদেশ শিশু হাসপাতাল বলছে এখানে বেড আছে 681টি। খুব শীঘ্রই এর সংখ্যা বাড়বে। আমরা আশা করি যে আগামী মাসের মধ্যে সেই সি ব্লকে আমাদের এক্সটেনশন 3 তলা পর্যন্ত আছে, ওটা আমাদের 13 তলা আরও 10 তলা আমরা এক্সটেনশন করার প্ল্যান আছে। ওখানে করলে আমাদের 200 মতো বেড বাড়বে। আর আমাদের জাইকার একটা প্রজেক্ট আমাদের কথাবার্তা চলতেছে, জাপানের জাইকা। দেশে এখনো শিশুদের জন্য সরকারিভাবে কোনো বিশেষায়িত হাসপাতাল তৈরি হয়নি। মেহেদী হাসান, 71, ঢাকা। দর্শক, চট্টগ্রামের কদমতলীতে একটি 5 তলা ভবনে আগুন লাগার দুর্ঘটনা ঘটেছে। সেখানে এই মুহূর্তে 7টি ফায়ার সার্ভিসের ইউনিট রয়েছে। আগুন নিয়ন্ত্রণে সেখানে রয়েছেন আমাদের সহকর্মী প্রণবেশ চক্রবর্তী। আমরা যুক্ত হওয়ার চেষ্টা করছি তার সাথে। প্রণবেশ, যেমনটি দর্শকদেরকে জানাছিলাম যে কদমতলীতে একটি 5 তলা ভবনে আগুন লাগার ঘটনাটি ঘটেছে। কিছুদিন আগেও চট্টগ্রামে একটি অগ্নি দুর্ঘটনা ঘটেছিল আমরা যেমনটি জানি, এবং আমরা এখন জানলাম যে 7টি ইউনিট বর্তমানে কাজ করছে ফায়ার সার্ভিসের। আপনি জানাবেন যে কোনো তথ্য পাওয়া গিয়েছে কিনা যে কিভাবে এই দুর্ঘটনাটি ঘটলো, কোন উৎস থেকে শুরু হয়েছে এবং ফায়ার সার্ভিস কিছু জানিয়েছে কিনা। দর্শক, আমরা প্রণবেশ চক্রবর্তীর সাথে আবারও পরবর্তী সংবাদ সংযোগে যুক্ত হওয়ার চেষ্টা করব এবং আপনাদেরকে নিশ্চয়ই এই বিষয়ে সর্বশেষ আপডেট জানানোর চেষ্টা করব। দর্শক, চলছে সংবাদ সংযোগ, সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজেও সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। থাকুন 71-এর সাথে।